কখনো কি মাথায় এসেছে যে মাউসে একটা ক্লিক করার সাথে সাথেই কম্পিউটারের ভেতরে আসলে কি হয়? মানে এর যে এত এত যন্ত্রাংশ, যারা কিনা একেকজন একেক ভাষায় কথা বলে, তারা ঠিক কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করে? চলুন আজ আমরা কম্পিউটারের সেই গোপন জগতের ভেতরে একটু ঢু মেরে আসি আর দেখি কিভাবে সবকিছু একসাথে মিলেমিশে কাজ করে। আসল মজাটা কিন্তু এখানেই। ভাবুন তো, কম্পিউটারের প্রসেসরটা হলো একজন স্প্রিন্টার, সেকেন্ডে কোটি কোটি হিসাব করে ফেলছে। আর অন্যদিকে আমাদের কিবোর্ড বা মাউস, সে তো যেন একদম ধীরে সুস্থে হেঁটে চলা এক পথিক। তাহলে এই রকেট গতির স্প্রিন্টার আর ধীর গতির পথিকের মধ্যে বোঝাপড়াটা হয় কিভাবে? কেউ তো পিছিয়ে পড়লে চলবে না, তাই না? এই যে গ্রাফটা দেখছেন, এটাই পুরো গল্পটা বলে দিচ্ছে। প্রসেসর যখন রকেটের গতিতে ছুটছে, তখন কিবোর্ড বা মাউসের মতো ডিভাইসগুলো ওর তুলনায় যেন প্রায় থেমেই আছে। আর এই যে আকাশ-পাতাল গতির পার্থক্য, এটাই তৈরি করে একটা বিরাট সমস্যা। টেকনিক্যাল ভাষায় আমরা একে বলি ইনপুট-আউটপুট বা আইও চ্যালেঞ্জ। সোজা কথায়, এই অসম গতির যন্ত্রগুলোর মধ্যে ডেটা চালাচালিটা মসৃণভাবে হবে কিভাবে, সেটাই হলো আসল চ্যালেঞ্জ। আর ব্যাপারটা শুধু গতির না, আরও জটিল। ভাবুন, কম্পিউটারের এক একটা যন্ত্রাংশ যেন এক একটা দেশের মানুষ। সবার ভাষা আলাদা, কথা বলার ভঙ্গি আলাদা। তো এই যে এত ভিন্ন ভিন্ন গতি আর ভিন্ন ভিন্ন ভাষার ডিভাইস, এদের সবাইকে একসাথে এক সুরে কাজ করানোটা, এটাই তো আসল ব্যাপার, তাই না? প্রসেসরটাকে ভাবা যায় একজন ওভারলোডেড ম্যানেজারের মতো। তার আন্ডারে কত রকম যে এমপ্লয়ি, কেউ ডেটা পাঠায় একভাবে তো কেউ আরেকভাবে, কারো স্পিড বেশি কারো কম, আর সবচেয়ে বড় কথা, বস হিসাবে প্রসেসর নিজে সবার চেয়ে হাজার হাজার গুণ ফাস্ট। এখন কোনো স্মার্ট সিস্টেম যদি না থাকতো, তাহলে তো ম্যানেজারের দিন চলে যেত এই স্লো এমপ্লয়ীদের কাজ সামলাতেই। তো এই বিশাল সমস্যার সমাধানের জন্য ইঞ্জিনিয়াররা একটা দারুণ জিনিস বের করলেন। নামটা একটু অদ্ভুত শোনাতে পারে, বাস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাস। এটা হলো কম্পিউটারের ভেতরের ডেটা সুপারহাইওয়ে, যেটা সব তথ্যের মসৃণ চলাচলের জন্য একটা কমন রাস্তা তৈরি করে দেয়। খুব সহজ করে বললে, বাস হলো একটা কমন বা শেয়ার করা ডিজিটাল রাস্তা, যেটা প্রসেসর, মেমরি আর বাকি সব ডিভাইসকে একসাথে কানেক্ট করে। অনেকটা শহরের রাস্তার নেটওয়ার্কের মতো, যেখানে সব গুরুত্বপূর্ণ জায়গা একে অপরের সাথে যুক্ত। এই বাস ব্যবহার করেই ডেটা এক শহর থেকে আরেক শহরে, মানে এক যন্ত্রাংশ থেকে আরেক যন্ত্রাংশে যাতায়াত করে। আর এই বাসের ধারণাটা কিন্তু শুধু কাগজে কলমে না। এই যে দেখুন, বাস্তবে মাদারবোর্ডের ওপরের এই চিকন চিকন সার্কিট লাইন আর এই সকেটগুলো, এগুলোই হলো সেই ডেটা সুপারহাইওয়ে। যখনই আমরা কোনো গ্রাফিক্স কার্ড বা অন্য কিছু প্লাগ ইন করি, আমরা আসলে সেটাকে সরাসরি এই হাইওয়ের সাথে জুড়ে দিচ্ছি। আচ্ছা, রাস্তা তো তৈরি হলো, কিন্তু শুধু হাইওয়ে থাকলেই তো চলে না, তাই না? একদম শুরুর দিকে সিপিইউকে বেচারার মতো ট্রাফিক পুলিশের ডিউটি করতে হতো। মানে প্রত্যেকটা ডেটা আসা যাওয়া সে নিজে দাঁড়িয়ে থেকে কন্ট্রোল করত। ভাবুন তো, কি পরিমাণ সময়ের অপচয়! তো চলুন দেখি এই অবস্থা থেকে কম্পিউটার কিভাবে আরও স্মার্ট হলো আর সিপিইউকে এই বোঝা থেকে মুক্তি দিল। এই উন্নতিটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। প্রথমে ছিল প্রোগ্রামড আইও। এখানে সিপিইউকে সারাক্ষণ ধীরগতি ডিভাইসগুলোর জন্য বসে থাকতে হতো, কখন কাজ শেষ হবে কখন হবে এই করে। খুবই অদক্ষ একটা সিস্টেম। এরপর এলো ইন্টারাপ্ট ড্রিভেন আইও। এটা একটু বেটার। এখানে ডিভাইস নিজেই কাজ শেষ হলে সিপিইউকে একটা সিগন্যাল দিত, অনেকটা কাঁধে টোকা দেওয়ার মতো। কিন্তু আসল গেম চেঞ্জার ছিল ডাইরেক্ট মেমরি অ্যাক্সেস বা ডিএমএ। এটা হলো গিয়ে ডেটা ট্রান্সফারের জন্য একজন ডেডিকেটেড অ্যাসিস্ট্যান্ট রেখে দেওয়ার মতো। সে সব সামলে নেয় আর সিপিইউ নিজের জরুরি কাজগুলো নিশ্চিন্তে করতে পারে। বেশ, তাহলে ডেটা চলাচলের রাস্তা আর ট্রাফিক ম্যানেজমেন্ট দুটোরই একটা দারুণ ব্যবস্থা হয়ে গেল। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এটা তো গল্পের মাত্র অর্ধেক। কারণ এই সব সুপারফাস্ট যন্ত্রাংশ চালানোর জন্য আরও একটা জরুরি জিনিস লাগে, আর সেটা হলো সঠিক পাওয়ার বা জ্বালানি। ঠিক তাই, পাওয়ার। আজকালকার প্রসেসরগুলো এতটাই শক্তিশালী যে এদের শুধু ডেটা দিলেই চলে না, এদেরকে একদম নিখুঁত, স্টেবল বা স্থিতিশীল পাওয়ার সাপ্লাই দিতে হয়। আর বিশ্বাস করুন, এটাও কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ। আর এই কঠিন কাজটা যে করে, তার নাম হলো ভিআরএম
বা ভোল্টেজ রেগুলেটর মডিউল। ভিআরএমকে বলতে পারেন সিপিইউ এর পার্সোনাল শেফ। ভাবুন, পাওয়ার সাপ্লাই থেকে 12 ভোল্টের কাঁচামাল আসছে, কিন্তু সিপিইউ হলো ভীষণ খুঁতখুঁতে, ওর জন্য একদম নির্দিষ্ট মাপে, ধরুন 1.2 ভোল্টের খাবার বানাতে হবে। ভিআরএম ঠিক সেই কাজটাই করে, কাঁচা পাওয়ারকে সিপিইউর জন্য পারফেক্ট স্টেবল খাবারে কনভার্ট করে। আর জানেন, আজকাল একটা ভালো ভিআরএম থাকাটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। মডার্ন সিপিইউগুলো কিন্তু সুযোগ পেলেই নিজের স্পিড বা বুস্ট বাড়িয়ে দেয়, আর ঠিক তখনই ওর হঠাৎ করে অনেক বেশি পাওয়ারের দরকার হয়। এখন ভিআরএম যদি দুর্বল হয়, সে ওই বাড়তি চাহিদাটা মেটাতে পারে না। ফলাফল, সিপিইউ তার পুরো পারফরমেন্স দিতে পারে না। সোজা কথায়, যে পারফরমেন্সের জন্য এত টাকা খরচ করা হলো সেটাই পাওয়া যায় না। আর ঠিক এই কারণেই যখন একটা নতুন মাদারবোর্ড কেনার কথা ভাবা হয়, তখন এর ভিআরএম সেকশনটা কেমন সেটা দেখাটা কিন্তু ভীষণ জরুরি, কারণ এটা সরাসরি পারফরমেন্স আর স্টেবিলিটির সাথে জড়িত। একটা খুব কমন ভুল অনেকেই করে থাকেন, মাদারবোর্ড কেনার সময় শুধু চিপসেট দেখা হয়, মানে কটা ইউএসবি পোর্ট আছে বা কটা স্লট আছে। চিপসেট হলো বোর্ডের ফিচার লিস্ট, কিন্তু ভিআরএম হলো বোর্ডের আসল চরিত্র বা পারফরমেন্স। এটাকে এভাবে ভাবুন, চিপসেট হলো একটা বাড়ির নকশা, কটা ঘর, কটা দরজা, আর ভিআরএম হলো সেই বাড়ির ভিত্তি। নকশা সুন্দর হলেই তো হবে না, ভিত্তি মজবুত না হলে বাড়িটা কিন্তু চাপের মুখে টিকবে না। একটা দুর্বল ভিআরএম থাকলে এমন সব অদ্ভুত আর বিরক্তিকর সমস্যা দেখা দেয় যা চট করে ধরা যায় না। যেমন ধরুন, লম্বা সময় ধরে গেম খেলতে গিয়ে হঠাৎ পারফরমেন্স কমে যাচ্ছে, কিংবা সিপিইউ তার ফুল বুস্ট স্পিড ধরে রাখতে পারছে না, এমনকি হাই স্পিড র্যামও ঠিকমতো চলছে না, সিস্টেম আনস্টেবল হয়ে যাচ্ছে। এই সব কিছুর পেছনে কিন্তু ওই দুর্বল পাওয়ার ডেলিভারি দায়ী হতে পারে। এই জন্যই একটা ভালো ভিআরএমকে বলা হয় সেরা ইনভিজিবল আপগ্রেড বা অদৃশ্য আপগ্রেড। এটা এমন একটা বিনিয়োগ যা হয়তো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু এর সুবিধাটা সবসময় পাওয়া যায়। এটা শুধু আজকের সিস্টেমকে স্টেবল রাখে না, বরং ভবিষ্যতের জন্যও আপনার পিসিকে তৈরি রাখে। মোদ্দা কথা হলো, একটা ভালো ভিআরএম একটা পাওয়ারফুল পিসির একদম ভিত্তিপ্রস্তর। এটা এমন একটা আপগ্রেড যেটা হয়তো চোখে পড়বে না, কিন্তু এর আসল দামটা বোঝা যায় যখন সিস্টেমটা দিনের পর দিন কোনো ঝামেলা ছাড়াই মসৃণভাবে চলে। তাহলে পরের বার যখন একটা নতুন কম্পিউটার বা মাদারবোর্ড বাছাই করার সুযোগ আসবে, তখন কোনটা বেশি গুরুত্ব পাবে? শুধু কাগজে কলমে লেখা ফিচারের লম্বা লিস্ট, নাকি সেই পারফরম্যান্স দেওয়ার আসল ক্ষমতাটা যা ভেতর থেকে আসে?